নিয়োগ দুর্নীতি মামলায় বনোয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি। সোমবার তাকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নবম দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বনোয়ার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডির নজরে বনোয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার 3 মাসের মাথায় সোমবার জীবন কৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ইডি সূত্রে খবর, নবম দশমে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে বনোয়ার তৃণমূল বিধায়ককে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, এই মামলায় আর্থিক লেনদেনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। জীবন কৃষ্ণের মাধ্যমে কয়েকজনের চাকরি হয়েছিল বলেও জানা গেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত বছরের 14 এপ্রিল জীবন কৃষ্ণের কান্দির বাড়ি এবং দোকানে হানা দেয় সিবিআই। রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুর বাড়িতেও তল্লাশি চলে। তল্লাশি শুরু হওয়ার পরে তৃণমূল বিধায়ককে নজরবন্দি করে কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশি চলাকালীন তৃণমূল বিধায়ক তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে পুকুর ছেঁচে মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। এরপর গত বছরের 17 এপ্রিল 67 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। গত বছরের জুলাইয়ে তার বিরুদ্ধে চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। চলতি বছরের 14 মে সুপ্রিম কোর্টে জামিন পান বনোয়ার তৃণমূল বিধায়ক। এবার নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জামিনে মুক্ত জীবন কৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শ্রমিক, এখানে প্রশ্নটা হচ্ছে যে 2022 সালে এফআইআর এ কিন্তু এই জীবন কৃষ্ণ সাহার নাম ছিল না। 2023 সালের এপ্রিল মাসে তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট তো সিবিআই ধরে নিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। ওটাতে কি হয়েছে? সিবিআই মামলায় তিনি জামিন পেয়ে গিয়েছেন, এখন ইডি মামলায় তিনি তিহারে রয়েছেন। এক্ষেত্রেও কি সেরকমই হওয়ার কোনো আশঙ্কা রয়েছে? মানে সিবিআই তাহলে নিয়ে যে যাচ্ছে, প্রমাণ কেন করতে পারছে না? এতগুলো দিন চলে যাচ্ছে। দেখুন, প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। কারণ হচ্ছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনাগুলো, এইগুলো সমস্ত কিছু তদন্ত ভার কিন্তু প্রথমে ছিল রাজ্য পুলিশের ওপরে। যে কোনো এই তদন্তভার রাজ্য পুলিশের ওপরে। কোর্ট থেকে কোর্ট মনিটরিং তদন্ত হয়েছে। কোর্ট বলেছে যে এগুলো সিবিআই এর কাছে দিতে। যখন সিবিআই এর কাছে দেওয়া হয়েছে তখন অর্ধেকের বেশি তথ্য কিন্তু পুলিশ লোপাট করে দিয়েছে, যে কারণে এফআইআর এর নাম ছিল না। পাশাপাশি আমি বলবো, সিবিআই এর যে তদন্ত, সিবিআই এর তদন্ত কোথাও যেন গিয়ে সেই সিবিআই এর তদন্ত কোথাও যেন গিয়ে আটকে যাচ্ছে। আপনি এইগুলো ছেড়ে দিন। 2015 সালের নারদা কেলেঙ্কারি মামলা যেটা হয়েছিল, সেই মামলার আজও পর্যন্ত ফাইনাল চার্জশিট কেন জমা পড়লো না? এতগুলো চিটফান্ডের মামলা হয়েছে, সারদা, রোজ ভ্যালি থেকে শুরু করে, সেই মামলাগুলোই সিবিআই কি করেছে? সুপ্রিম কোর্ট এক সময় সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলেছিল, এবং সিবিআই আজকে আমাদের হাইকোর্টে আপনি দেখে নিন, মানে বিভিন্ন কেসে সিবিআই এর লয়াররা তারা ঠিক মতন তথ্য প্রমাণ করতে পারছেন না। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে বিভিন্ন কেসে, প্রাইমারি রিলেটেড কেসে, এসএসসিতেও তারা পারেনি। এইখানে আমার মনে হয়েছে যে, দেখুন, একটা কথা মনে রাখতে হবে যে সিবিআই যে তদন্ত করছে, কোর্ট মনিটরিং তদন্ত, সিবিআইয়ের কাছে অনেক তথ্য নেই। পাশাপাশি আমার একটা মনে হয়েছে যে সব সময় একটা কথা আপনারা মনে রাখবেন, আমাদের দেশে সেন্ট্রাল এবং স্টেট, এই যে দুটোর যে এই যে দুটো ভাগ রয়েছে, সেন্ট্রালের কেউ জড়িত নয় এটা আমি কখনোই মনে করি না। সে রেশন দুর্নীতি বলুন বা অন্য যে কোনো দুর্নীতি বলুন, টাকা পয়সার যে লেনদেন হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতো না। যদি অন্য দেশে টাকা পাঠিয়ে দিয়ে থাকে, দুবাই যোগ থাকে, অন্য কোনো দেশের সঙ্গে যোগ থাকে, সেখানে সেন্ট্রাল এজেন্সি জানতো না? তারা জানে। আপনি যদি সিবিআই কোনো আধিকারিকদের সঙ্গে কথা বলেন, যদি অফ দ্য রেকর্ড তারা বলবে তারা সব কিছু জানে, কিন্তু সেন্ট্রালের সেই লোকটাকে তাদের মানে র্যাডারের মধ্যে তারা আনতে পারবে না। এইখানেও একটা বিশাল বড় রাজনীতি রয়েছে, পরিষ্কার একদম পরিষ্কার। এই জায়গায় একদম অর্চনাদির কাছে। অর্চনাদি, তাহলে যেটা বিরোধীরা অভিযোগ করে বারবারই, যেটা সিপিএম কংগ্রেস বলে, সেটা হচ্ছে একটা বোঝাপড়া রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং সেই কারণেই কোথাও এই ছাড়গুলো পাওয়া যাচ্ছে। কারণ যেভাবে সিবিআই ধরে নিয়ে যায় তাতে মনে হয় যে খুব সাংঘাতিক ব্যবস্থা তারা নিতে পারে, খুব সাংঘাতিক তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু আখেরে দেখা যায় কিছু মাস পরে আলটিমেটলি তারা জামিন পেয়ে যান। দেখুন, সিবিআই একটা এজেন্সি, পুলিশ, তাদের কাজ হলো ইনভেস্টিগেশন করা। তারা কিন্তু কোর্টে তারা রায় দিয়ে পানিশমেন্ট বা কিছু দিতে পারেন না। তারা চার্জশিট দেওয়া অবধি সিবিআই এর কাজ। এখানে যে প্রসঙ্গ আমাদের উকিলবাবু বললেন যে সারদা নারদা 2015, সেটা সিবিআই করতে পারেনি। কারণ সারদা এসছে, সারদার কেসটা সিবিআই এর হাতে এসছে রাজীব বাবু হয়ে, তৎকালে এখন আমাদের কমিশনার, পুলিশ কমিশনার, যিনি কিনা অরেঞ্জ ডায়েরি, লাল ডায়েরি, কালো ডায়েরি হাফিজ করার জন্য বিখ্যাত। এবং যা যা করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কুণাল ঘোষের মতে প্রাইম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি ছিলেন,
সেই সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে বাঁচানোর জন্য রাজীব বাবু যা যা করার করে তারপরে সিবিআই এর হাতে দেওয়ার ফলে প্রমাণ এবং সাক্ষী সমস্ত ব্যাপারগুলো অনেক ডিলেড। সুতরাং এটা কারণ প্রথম দিনে প্রথম সময় যে কোনো কেস পেলে তার প্রমাণ এবং সাক্ষী যেভাবে পাওয়া যায় সে তার লোপাট করার পরে পেলে ততটা পাওয়া যায় না, 1 নাম্বার। 2 নাম্বার, দেশে যত এজেন্সি আছে, সিআইডি বলুন, স্টেট বলুন, ইডি, সিবিআই, সবচেয়ে বেশি সাকসেস রেট সিবিআই এর 77%। তো হতে পারে না একটা পুলিশ এজেন্সি 100% হয় না, তাদেরও রেস্ট্রিকশন আছে। 2 নাম্বার, আপনারা বললেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, রাজ্য পুলিশ ব্যবস্থা নিতে পারেনি, সিবিআই হচ্ছে এমন একটা এজেন্সি যারা ব্যবস্থা নিতে পারবে, আপনারা এত আশা রাখলেন আর এখন আপনি বলছেন রাজ্য পুলিশ সব তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে তাই সিবিআই কিছু করার নেই। সত্য উদ্ঘাটিত হবে, কিভাবে হবে? আপনি তো বলছেন রাজ্য সরকার, রাজ্য পুলিশ সব নষ্ট করে দিয়েছে। সিবিআই কত নষ্ট করলেও দেখুন, নষ্ট করলেও কিছু না কিছু কোনো না কোনো, যেভাবে হাসপাতালে পিজি হাসপাতালে জামিন একটার পর একটা হচ্ছে, নিঃসন্দেহে শাসক দলের দিকে যে অভিযোগের আমল সেটা হচ্ছে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং এবং কেন্দ্রের সঙ্গে বোঝাপড়াটা এমনই যে আবগারি দুর্নীতি মামলার অভিযোগ, আবগারি দুর্নীতির অভিযোগ ওঠার কয়েক মাসের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, কিন্তু এখানে মাসের পর মাস, বছরের পর বছর তদন্ত চলতে থাকে, গ্রেফতারি হলেও কিন্তু আলটিমেটলি তারা জামিন পেয়ে যান বা তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা হয় না, সবটাই আন্ডারস্ট্যান্ডিং। অর্ণব, না এটা তো পরিষ্কার, এটা এর আগেও আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম যে এর তো উদ্দেশ্য নয় হচ্ছে দুর্নীতির তদন্ত করা বা দুর্নীতি সাজা দেওয়া, উদ্দেশ্যটা হচ্ছে একটা রাজনৈতিক পারসেপশনকে জিয়ে রাখা, যাতে যত বেশি করে এটাকে জিয়ে রাখা যাবে, যত বেশি করে জিয়ে রাখা যাবে তত বেশি করে রাজনৈতিক ডিভিডেন্ট খুঁজে পাওয়া যাবে এবং রাজনৈতিক ডিভিডেন্ট পাওয়া যাওয়ার জন্যই বিজেপি সরকারের নির্দেশে যে অবিজেপি দলগুলো, যে অবিজেপি সরকারগুলো তাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে কি করে হ্যারাস করা যায়, এখানে প্রশ্নটা হচ্ছে জীবন কৃষ্ণ সাহা, যিনি নাকি পেশায় একজন শিক্ষক ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি স্কুলে যেতেন না এবং তিনি চাকরি বিক্রি করেছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, এটা তার বিরুদ্ধে অভিযোগ। এখনো পর্যন্ত অভিযোগ অস্বীকার কি হয়েছে? একেবারে গ্রেফতারের 13 দিনের মাথায় জীবন কৃষ্ণ সাহা খুব উল্লেখযোগ্যভাবে বলেছিলেন দল আমার পাশে আছে, আমি কোনো অন্যায় করিনি, প্রমাণ করতে হবে। দলের তরফ থেকে কি ভার্সন? দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সমস্ত কেসগুলোতে যতক্ষণ না পর্যন্ত একজন দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এইটুকু বলতে পারি যে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু অভিযোগ যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দল পাশে নেই। দেখুন কুসুমিতা, এই আমাদের দলের একেবারে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অভিযোগ অ্যারেস্ট করেন তারপরে হয়তো সময় লেগেছে, কিন্তু দল কিন্তু তাকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। এবং এই সমস্ত ক্ষেত্রগুলোতে এই যে আপনি বলছেন এই ধরনের অভিযোগগুলো বলছেন, সুব্রতদা অ্যারেস্ট হলেন পার্থ চট্টোপাধ্যায়, 7 দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হলো। তৃণমূল কংগ্রেসেরই ভার্সন ছিল, কি পাওয়া গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের? আস্তে অর্চনা দিয়ে আপনার সময় কথা বলবেন, প্রশ্নটা করতে দিন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? দলের তরফ থেকে ন্যারেটিভ ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়নি, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাও 7 দিনের মাথায় তাকে দল থেকে, পদ থেকে, সমস্ত দায়িত্ব থেকে, মন্ত্রী থেকে সরানো হয়েছে। তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় 3-3.5 মাস পর কিন্তু তাকেও সরানো হয়েছে। এখনো পর্যন্ত খুব স্ট্রংলি যদি বলতে হয় কি প্রমাণ হয়েছে তৃণমূলের ভার্সন অনুযায়ী, তাহলে জীবন কৃষ্ণ সাহা এখনো পর্যন্ত তিনি বিধায়ক, কিন্তু এগুলো কিছুই এখনো অবধি প্রমাণ হয়নি। আমি অর্চনাদির সাথে একমত যে দেখুন, এটা তো ঠিক যে রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে প্রথমে পুলিশ বা সিআইডি করবে, প্রথম তো উড়ে সিবিআই আসতে পারে না, এটা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাহলে সিবিআইকে এই কনস্ট্যান্ট ফেস করতেই হবে সব রাজ্যের জন্য যে ও তথ্য পরে পাবে। তাহলে সিবিআইর দায়িত্ব তথ্য পরে পাওয়ার পরও সেটাকে প্রমাণ করা। সিবিআই ফেল করলো, সিবিআই যে রাজীব কুমার তো লোপাট করে দিয়েছে বুঝলাম সারদার কেসে, নারদায় কে লোপাট করলো? কেউ লোপাট করেছে বলে তো আমরা শুনিনি। ফলে দেখুন, এইরকম কথা বলে লাভ নেই। অদ্ভুতভাবে মনে হয় সেন্ট্রাল এজেন্সির জালগুলো এমন, পশ্চিমবাংলার ক্ষেত্রে, দিল্লির ক্ষেত্রে আলাদা, সেখানে বড় মাছ ধরা পড়ে, আর এখানের জালগুলো এরকম যেখানে বড় মাছ ধরা পড়ে না, শুধু ছোট মাছই ধরা পড়ে। আচ্ছা, আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে কথাটা কুস্মিতা আপনি আমায় বললেন, দেখুন যে সবই পারসেপশন,
পারসেপশনের ভিত্তিতে আমি বলছি, একটা এমএলএ দুটো মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে, তারপর কি বোঝা বাকি থাকে? কি বোঝা বাকি থাকে? কিচ্ছু বোঝা বাকি থাকে না। ও প্রমাণ হলো কি হলো না তাতে কি যায় আসলো? কেন উনি ফেললেন? তো শুভেন্দু অধিকারীকে সরাসরি দেখা গেছে। না না, বুঝলাম, উনি কেন ফেললেন? উনি ফেললেন কেন? উনি ফেললেন কেন? উনি মোবাইল ফোনটা ফেললেন কেন? উনি তো ওনার বিরুদ্ধে অভিযোগ, ওনার বিরুদ্ধে অভিযোগ তো প্রমাণ হয়। উনি ফেললেন কেন? তৃণমূল কংগ্রেসের ক্ষমতা যেটা অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে? পার্থবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিলে শুধু হবে? অভিষেকের বিরুদ্ধে পরে সিবিআই এবং সেখান থেকে যে তথ্য উঠে আসে সেখানে কিন্তু দুর্নীতির যথেষ্ট তথ্য ছিল। এবং তারপর আজ সিজিও কমপ্লেক্সের দিকে আমাদের নজর থাকবে, কখন হাজিরা দেন জীবন কৃষ্ণ সাহা। এবং অন্যদিকে নিয়োগ দুর্নীতির পাশাপাশি রেশন দুর্নীতি, সেখানেও ইডি তদন্ত শুরু করেছে এবং তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে জিজ্ঞাসাবাদ করা হয় টানা। এবং সেখানে জেরা করে 5টি কোম্পানিতে ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল এমনটাই অনুমান করছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি এই 5টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় 7 কোটি টাকা। রেশন দুর্নীতির কোটি কোটি টাকাকে ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল। ভুয়ো কোম্পানি তৈরি করে সরিয়ে দেওয়া হয়েছিল দুর্নীতির কালো টাকা। দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে গ্রেপ্তারের পর এমনই প্রশ্ন উঠে গেল। কারণ ইডি সূত্রে দাবি, এখনো পর্যন্ত আনিসুর এবং তার দাদা আলিফের 5টি কোম্পানির হদিশ মিলেছে। আর এই কোম্পানিগুলির তথ্য সামনে আসায় রেশন দুর্নীতির টাকা ঘুরপথে বিনিয়োগের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। ইডি সূত্রে দাবি, 2015 সালের 8ই ডিসেম্বর খোলা হয় পীর গোনাচাঁদ ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড, যার ডিরেক্টর আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর। এই কোম্পানিতে বিনিয়োগ করা হয় 2,50,00,000 টাকা। ঠিক 1 বছর পর 2016 সালে জিপি অ্যাগ্রো ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামে আরও একটি কোম্পানি খোলেন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি এবং তার দাদা। বিনিয়োগ হয় 2.5 কোটি টাকা। 2018 সালে উৎকৃষ্ট বাংলা অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেড নামে তৃতীয় কোম্পানিটি খোলা হয়। এখানে অবশ্য আনিসুর রহমান এবং তার দাদা ছাড়াও নাম রয়েছে বিনীতা দাস নামে এক মহিলার। এই কোম্পানিতেও বিনিয়োগ করা হয়েছিল 1 কোটি টাকা। 2021 সালে 14 ডিসেম্বর সেভার ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড নামে কোম্পানি খোলেন আনিসুর এবং আলিফ। বিনিয়োগ করা হয় 5 লক্ষ টাকা। আর আজ থেকে 2 বছর আগেও 2022 সালে শুদ্ধনীর প্রাইভেট লিমিটেড নামে আরও একটি কোম্পানি খোলে দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি এবং তার দাদা, যেখানে বিনিয়োগ করা হয় 1.5 কোটি টাকা। 2011 সাল থেকে 2021 পর্যন্ত রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই সময়ের মধ্যেই খোলা হয়েছিল আনিসুর এবং তার ভাইয়ের এই কোম্পানিগুলি। এখানেই তদন্তকারীদের প্রশ্ন, তাহলে কি রেশন দুর্নীতি কালো টাকা সাদা করতেই খোলা হয়েছিল এই কোম্পানিগুলি? সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুবাবু, 2020 সাল থেকে তো একেবারে রেশন বন্টন দুর্নীতিতে রাজ্য পুলিশ তদন্ত করছিল, 4খানা এফআইআর করেছিল। সেই এফআইআর আপনার জানা আছে যে এদের কারণ নাম ছিল? ইনি তো আবার দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান। দেখুন, একে তো পরিষ্কার করে দলের তরফ থেকে বলা হয়েছে, যদি এরা কেউ দোষী হয় তাহলে দোষীদের অবশ্যই শাস্তি দিক। যে তদন্ত চলছে সেই তদন্তে কোথাও হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। দলের এটা নির্দেশ, একদম একটু বলে ভুয়ো আপনি আমাকে বলেছিলেন মাঝখানে কথা না বলতে, এবার আপনি করছেন সে একই কাজটা। তো আমি যেটা বলতে চাইছি, আমি একটু শেষ করি, সেটা হচ্ছে এই যে ভুয়ো রেশন কার্ড বলুন, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা বলুন, যার মধ্যে দিয়ে টাকা সাইফন করা হচ্ছে বলে এটা বলা হচ্ছে। আমরা একটু ক্যালিকা দেখে নিই, মধ্যপ্রদেশে এই ধরনের তৃণমূল কংগ্রেসের সদিচ্ছা রয়েছে। আমরা ধরে নিলাম তৃণমূল কংগ্রেসের সদিচ্ছা রয়েছে, আইনের পথে চলুক, যদি এরা কেউ দোষী হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই। কিন্তু এক মিনিট তদন্তটা হবে কিভাবে? রাজ্য পুলিশ যদি 4 বছর আগে 4খানা এফআইআর করে থাকে এবং সেই এফআইআরে যদি এদের নাম না থেকে থাকে, আজকে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সেখানে সিবিআই করুক, ইডি করুক, যেই করুক, তারা তথ্যটা পাবে কি করে? প্রাইমারি এফআইআরেই তো এদের নাম নেই, এরপরে আপনারা কোন তদন্তের কথা বলেন? প্রাইমারি এফআইআর নাম নেই বলে আপনি যেটা বলছেন, এখানে কেন্দ্রীয়
সংস্থার হাতে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা তারা প্রয়োগ করেই তো এগুলো সামনে নিয়ে আসছে এরকম ভাবে। এবার তারা তাদের মতো করে আপনি বলছেন রাজ্য পুলিশ নগরে আর কেন্দ্রীয় এজেন্সি দিল্লি থেকে ছুটে এসে একেবারে সমস্ত তদন্ত ভার নিয়ে সবটাই একবারে পুরো তারা চলে আসবে। দেখুন আমি বলছি একটা মানে ল এন্ড অর্ডার ইজ স্টেট ম্যাটার। প্রথমেই যে কোনো ঘোটালা যা কিছু হবে রাজ্য পুলিশের হাতে যাবে, রাজ্য পুলিশ সেটাকে সিআইডি হোক তারা নিজেরা হোক দেখে এবং তারা সাক্ষী প্রমাণ সবকিছুকে একটা করে। সেই সময় যদি তাদের ইন্টেনশন থাকে যে আমাদের প্রাইমারি অ্যাকিউজডের যেগুলো প্রমাণ সাক্ষী সেগুলোকে আমি সরিয়ে দেবো, তার পরবর্তীকালে কোর্টে যাবে, কোর্ট থেকে সিবিআই পাবে, সিবিআই থেকে যখন ডকুমেন্ট হ্যান্ডওভার করবে সেই সময় কতখানি গেল আর কতখানি এলো এই ইনভেস্টিগেশনগুলোতে আমরা হারে হারে টের পাচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার, প্রতিটা কেসে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে এই ইনভেস্টিগেশনকে ডিলে করা এবং যাতে আসামের মাথা অবধি না পৌঁছাতে পারে সেই চেষ্টা করা রাজ্যের কেন? কি কার স্বার্থে? কাকে বাঁচানোর স্বার্থে? হিমন্ত বিশ্ব শর্মা নিজেই তো উদ্ঘাটিত হলে 75% টাকা আপনারা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। সরকার দাঁড়িয়ে আছে আপনারা আদৌ দুর্নীতির বিরুদ্ধে নন। ভাইপো হাজার হাজার কোটি টাকা ভাইপো কি করছে? ভাইপো টাকা করতে পারছে না। এই কথাগুলো শুধুমাত্র ভাবে বলবেন না একদিকে পুরো সেটিং করতে তৃণমূল বিজেপি সেটিং করতে তার জন্য সিবিআই সেন্ট্রাল এজেন্সিগুলো কাজ করতে পারছে না, পুরোপুরি সেটিং করতে চলছে। ইডির তরফে দাবি করা হয়েছিল যে জেল হেফাজতে থাকাকালীন এসএসকেএম হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে একটি চিঠি লিখেছিলেন। মেয়েকে লেখা চিঠিতে কি কৌশলে রেশন দুর্নীতির টাকার অঙ্কের ভাগের কথাই উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয়? সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূরকে জেরা করে লেনদেন সংক্রান্ত হিসেবে নাগাল পেতে চাইছে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর দাদা চালকল মালিক আলিফ নূরকে গ্রেপ্তারের পর এখন কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে দুই ভাইয়ের আর্থিক লেনদেন। এবার কি মেয়েকে লেখা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি রেশন দুর্নীতির তদন্তে অন্যতম হাতিয়ার হতে চলেছে ইডির? প্রাক্তন খাদ্যমন্ত্রীর চিঠি সূত্র ধরে কি পৌঁছানো যাবে দুর্নীতির কেন্দ্রবিন্দুতে? ইডি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে গ্রেপ্তারের পর একের পর এক রহস্য ভেদের চেষ্টা করছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, গত বছরের 16 ডিসেম্বর জেল হেফাজতে থাকাকালীন এসএসকেএম হাসপাতাল থেকে মেয়েকে লেখা জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি রেশন দুর্নীতির ভয়াবহ ছবিকে আরও সামনে এনেছে। সেই চিঠি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। চলতি বছরের গোড়াতেই ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী দাবি করেন, এসএসকেএম বাবার সঙ্গে দেখা করে বেরোনোর পর সেখানে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ান মন্ত্রী কন্যার কাছ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের লিখে দেওয়া একটি চিঠি উদ্ধার করেন। সেখানেই শঙ্কর আঢ্য সহ একাধিক নামের উল্লেখ ছিল এবং বলা হয়েছিল টাকার দরকার হলে তারা দেবেন। জেরায় মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে লেখা চিঠির কথা স্বীকার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এমন কথাও দাবি করা হয় ইডি সূত্রে। জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে উল্লেখ থাকা ডাকু ওরফে শঙ্কর আঢ্যের নামের রহস্যভেদ হলেও মুকুল বলতে কাকে বোঝাতে চেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তা নিয়ে ধন্দে ছিলেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তদন্তে নেমে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা জানতে পেরেছেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে লেখা জ্যোতিপ্রিয় চিঠিতে উল্লিখিত মুকুল আসলে দেগঙ্গার চালকল মালিক আলিফ নূর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আলিফ নূর ওরফে মুকুলের কাছ থেকেই প্রতি মাসে 10 লক্ষ টাকা সুদ বাবদ নিতে হবে বলে মেয়েকে নির্দেশ দেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতি মামলা তদন্তে নেবে গত বছরের শেষের দিকে জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব রক্ষক শান্তনু ভট্টাচার্যের ডায়মন্ড হেরিটেজের দফতরে তল্লাশি চালিয়ে বেশ কিছু ডিজিটাল ডেটা হাতে আসে ইডির। সূত্রের খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর হিসেব রক্ষক শান্তনু ভট্টাচার্যের অফিসের কম্পিউটারে মুকুল আর বিদেশ নামে দুটি ফোল্ডারে উল্লেখ করা ছিল লেনদেনের তথ্য। ইডি সূত্রে খবর, মুকুল যেমন দেগঙ্গার চালকল মালিক আলিফ নূর, তেমনি বিদেশ হলেন তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। ইডির বিশেষ আদালতে এই সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন রেশন দুর্নীতি তদন্তকারীরা, এমনই খবর সূত্রে। তবে কি মুকুল বিদেশ জুটি মারফত রেশন দুর্নীতি টাকার অঙ্কের ভাগ পেতেন জ্যোতিপ্রিয়? সূত্রের খবর, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার দাদা চালকল মালিক আলিফ নূর ওরফে মুকুলকে জেরা করে এইসব তথ্যেরই হদিশ পেতে চাইছে ইডি। প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অন্য বিরোধীদের দাবি, যতই 10 লক্ষ টাকা সুদ প্রতি মাসে বালুকে দেওয়া হোক না কেন বলে দাবি তোলা হচ্ছে, আসলে কিন্তু মাথা নাকি অন্য কোথাও আছে।
মাথা অন্য কোথাও আছে নাকি সেটা খুঁজে বার করুক। আপনারা তো প্রশ্ন তুললেন এখানে, এই যে এখানে প্রশ্নটা তোলা হচ্ছে যে ওই লোকটাই কি ওই লোকটা, এটা সূত্র ধরে কি পাওয়া যাবে? তো সূত্র ধরে যদি পাওয়া যায় তাহলে সেই তদন্ত করে ইডি সেখানে পৌঁছক, সেই মূল অবধি সেটা যদি পৌঁছতে পারে তাহলে অর্চনাদি 10 মাস আগে যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন, অফিসাররা মার খেয়েছে। আচ্ছা বেশ গল্পটা ভাসিয়ে দেওয়া, গল্পটাকে বাঁচিয়ে রাখা। কিন্তু অর্চনাদি 10 মাস আগে যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেন, কোর্ট মনিটর তদন্ত চলছে। শুনুন প্রশ্নটা শুনুন, কোর্ট মনিটর তদন্ত চলছে, তারপরও এই চক্রটা এখনো কি করে সক্রিয় থাকে বলুন তো? না আমি একদম সোজা সাপটা একটা প্রশ্ন করি, রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে বারবার থাপ্পড় খেয়ে আসছে এবং চেষ্টা করছে এটা যাতে শেষ অবধি না পৌঁছায়, ইনভেস্টিগেশন করে সত্যটা যাতে না বেরোয়। চক্রটা এখনো কি করে কাজ করছে অর্চনাদি? এই কাজটা করছে কোথায়, একটা তো মাথা আছে, সেই মাথার জন্য তৃণমূল এত তৎপর, এত টাকা খরচ, এই টাকার সোর্স কি, এই উকিলের পয়সা কে দেয়, কেন এটা হচ্ছে, সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু এজেন্সি যখন ধরে নিয়েছে 10 মাস ধরে হেফাজতে রয়েছেন বালু, তারপরও কি করে এই আনিসুর আলী ফেরা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে? এটা পশ্চিমবাংলার জন্য ভবিতব্য। দিল্লির চিফ মিনিস্টার ধরা পড়বে, এখানে বড় মাথা অব্দি সেন্ট্রাল এজেন্সি যাবে না। বালুর একটাই অপরাধ হয়েছে, বালু ক্যামাক স্ট্রিটে টাকা দেয়নি, কালীঘাটে টাকা দিয়েছে। যেটাই আর কি তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আলোচনার সময়সীমা এখানেই শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য।